সুচরিতা ওর শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বলল, মা আমাকে ডেকেছেন, ভাত খেয়ে নাও, আমার খিদে নেই। শোনো মেয়ে, এটা হচ্ছে শ্বশুরবাড়ি, দুটো কটু কথা শুনতেও হবে, আবার এবারে ভাতও গিলতে হবে। বিয়ে হয়ে গেলে মেয়েদের বাপের বাড়িতে কোনো গুরুত্ব থাকে না। দুদিন মেহমান হিসেবে তোমাকে বরণ করবে, কিন্তু চিরদিনের জন্য থাকার জায়গা তোমার ও বাড়িতে জুটবে না। এখানে তুমি দু কথা শোনাবেও, আবার নিজের দাবিও আদায় করতে পারবে। সুচরিতা মনে মনে ভাবলো, জুতো মেরে গরুদান আজ আর নিতে ইচ্ছা করছে না, তাই ও ওর রুমে আসার উদ্যোগ নিল। শাশুড়ি তাই দেখে আবারও বললেন, তাহলে তুমি রাতে উপোস দিবে? মা, আমার রুচি নেই, আর আমি যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিন। এ কথা বলে সুচরিতা ঘরে চলে আসলো। লাইট অফ করে সুচরিতা শুয়ে আছে। দু চোখের কোলবে অশ্রু গড়িয়ে পড়ছে। বাবা মায়ের উপর প্রচণ্ড অভিমান হচ্ছে। এসএসসি রেজাল্ট ভালো না হওয়াতে বাবা বিয়ে দিয়ে দিলেন। সুচরিতা পড়তে চেয়েছিল, কিন্তু বাবা মা রাজি হলেন না। আসলে আর একটা বিষয় নিয়েও ওর বাবা মা চিন্তায় থাকতো। ও দেখতে সুন্দরী ছিল বিধায় ছেলেরা ওর পিছনে লেগেই থাকতো। এটা নিয়ে সুচরিতাদের পাড়ায় অতি উৎসাহী ছিল। খালাম্মাদের গল্পের খোরাক হতো। এসব কারণে বাবা মা সুচরিতাকে ঘরে রাখতেই চাইলেন না। অথচ সুচরিতার মনে হচ্ছে বাবা মা চাইলে তাকে সাপোর্ট দিয়ে পড়াশোনা করাতে পারতেন। নিজেকে আজ এই পৃথিবীর বড্ড একা মনে হচ্ছে। এটা ভাবতে তলপেটটা আলতো করে কেঁপে উঠল। সুচরিতার শরীর যেন অদ্ভুত শিহরণ খেলে গেল। যে আসছে সুচরিতার জীবনে, ও হয়তো বলছে, মা তুমি আর একা নও, আমি আসছি তো। সুচরিতা আপন মনে হেসে উঠল। এটাকে মনে হয় মায়ের সাথে সন্তানের বন্ডিং বলে। দরজায় কে যেন নক করছে। হিমেল যে নয় তা বুঝতে পারছে। যে দিন ওর মন খারাপ থাকে ও স্টাডি রুমে অনেকটা সময় কাটায়, এক্সারসাইজ করে। সুচরিতা উঠে দরজা খুলে দিল। ওর বড় যা এসে বলল, শোনো, অভিমান করে না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছ, তার সাথে তোমার পেটেরটাও কষ্ট পাচ্ছে। এটা শ্বশুরবাড়ি, এখানে তোমাকে কেউ সেধে খাওয়াবে না। শরীর খারাপ হলে কারো যায় আসে না। শরীর খারাপের দোহাই দিয়ে দায়িত্ব, সংসারের কাজকর্ম কোনটা থেকে রেহাই পাবে না। তাই এখানে তোমাকে যুদ্ধ করতে হবে, আবার নিজেকে সুস্থ সবল রাখতে হবে। দুধটা রেখে গেলাম, মন চাইলে খেয়ে নিল। আর যা চলে যাওয়ার সারাদিন কাজকর্ম, সংসারে কুটকাচালি, সুচরিতাকে খুব ক্লান্ত লাগছিল। কখন যে দু চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে সুচরিতা টের পায়নি। মাঝরাতে ক্ষুধায় তৃষ্ণা ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে গেলে হিমুলের শরীরের সাথে ছোঁয়া লেগে গেল। হিমুলকে দেখে আবারও যেন অভিমানের দলা পাকিয়ে গলার কাছে আটকে রইল। দোষ না করে হিমুলকে দোষী সাব্যস্ত করলো। খুব সপ্তপর্ণে বিছানা থেকে নেমে টেবিলে রাখা দুধটা খেয়ে নিল। জগ থেকে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। টেবিলের একপাশে দেখতে পাচ্ছে কি যেন ঢাকা দেওয়া আছে। ও ঢাকনা খুলে দেখে আপেল আর আম রয়েছে। মনে হয় হিমেল এনে রেখেছে। ও আমটা খেয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে হিমেলের পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে সুচরিতা হিমেলকে চা বানিয়ে দিল। তারপর পরোটা বানানোর জন্য ময়দাটা ময়ান করতে লাগলো। এমন সময় ওর বড় যা এসে সবজি কুটে দিল। সুচরিতা চুলোয় তরকারি চাপিয়ে পরোটা বানানো শুরু করলো। এখন যেহেতু মান অভিনয়ের পালা চলছে, তাই ওদের দুজনের মাঝে কোনো কথা নেই। এটা দেখে বাড়ির সবাই মনে হয় স্বস্তিতে আছে। শাশুড়িমাও কোনো বাহানা ছাড়াই টেবিলে বসে হিমলের সাথে নাস্তা করে নিল। সুচরিতার মেজোজাকে খুব ফুরফুরে আছে। সুচরিতাকে দেখে আদিক্ষেতা করে বলল, কি দরকার ছিল তোমার অসুস্থ অবস্থায় সবার জন্য পরোটা বানানো? না, সমস্যা নেই, আমার হচ্ছে কই মাছের প্রাণ, আমাকে নিয়ে এত ভেবো না। টেবিলে সবাই বসে নাস্তা করলো। ওর বড় যা ছেলেকে খাইয়ে ওকে নিয়ে স্কুলে রওনা হলো। যাওয়ার আগে সুচরিতাকে বলল, আজকে দুপুরে রান্নাটা আমি রাঁধবো, রাজনকে পৌঁছে দিয়ে আসছি। খাবার টেবিলে সুচরিতা বড় ভাসুর হিমেলকে বলল, তুমি সিঙ্গাপুর যার সাথে ব্যবসা করছো সে তো আর নারী পাচারের অভিযোগে সে দেশের পুলিশের হাতে ধরা পড়েছে। আমি জানি, সেজন্য আমি ওর সাথে ডিল না করে সিঙ্গাপুর থেকে চলে এসেছি। এই কথা শুনে সোহেল বলল, তাহলে তো ব্যবসায় অনেক লস হয়ে যাবে। তা একটু হবে, তবে আমি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। সোহেল একটু ইতস্তত করে বলল, হিমেল, তোকে কিছু কথা বলতে চাই। বলে ফেলো, এত হেজিটেট করছো কেন? না মানে তুই কথাটা কীভাবে নিবি বুঝতে পারছি না। সুচরিতার শাশুড়ি একটু বিরক্ত হয়ে বলল, এত আমতা আমতা করা কি আছে? আমি বুঝতে পারছি না। সোহেল, আমাকে আজ ব্যাংকে একটু তাড়াতাড়ি যেতে হবে। বলতে চাইলে বলে ফেলো, একটু পরে আমাকে বেরোতে হবে। বলছি বসো, বেশি সময় নিব না। তুমি আর আমি তো চাকরিতে ঢুকলাম। হিমেল, তুই তো ঠিক করলি যে চাকরি করবি না, ব্যবসা করবি। সেই কারণে বাবা তার পেনশনের 60% টাকা তোকে দিয়ে দিল, আর বাকি টাকাটা দিয়ে এই বাড়িটা করলো। তোকে বাবা টাকাগুলো দিয়েছে বলে পেনশনের এই টাকাগুলোর মালিক তো তুই একা নোস।
ওখানে আমাদেরও ভাগ আছে। সেটা তো আমি কখনো বলিনি যে ওই টাকা সব আমার। না, তা বলিসনি, কিন্তু সেই হিসাবে তোর ব্যবসায় আমাদেরও অংশীদার আছে। সোহেল, আমি তো বুঝতে পারছি না তুই হঠাৎ ভাগ অংশীদার এসব কথা কেন বলছিস? হিমেল তো সংসারের সিংহভাগ দায়িত্ব একাই পালন করছে ভাইয়া। মানে আমাদের সংসার বড় হচ্ছে, আজ হয়তো টাকার প্রয়োজন পড়ছে না, তাই বলে কোনো দিন পড়বে না এই কথা তো বলতে পারছি না। তাই আমি বলতেছি, হিমেল যদি প্রতি মাসে ব্যবসা থেকে আমাদের ভাগ অনুযায়ী লাভ্যাংশের যে টাকাগুলো আমরা পাই সেটা আমাদের হাতে দিয়ে দিলে ভালো হতো। হিমেল ওর মেজো ভাইয়ের এ ধরনের কথায় মনে হয় একটু আহত হলো। কষ্টলাট রুখে রেখে হিমেল বলল, তুমি চাইলে তোমার শেয়ারটা উঠিয়ে নিতে পারো। এই কথা শুনে হিমেলের বড় ভাই বলল, শেয়ার কেন উঠাবে? সোহেল, এসব কী বলছিস? তোর মাথা ঠিক আছে? শেয়ারটা না হয় উঠালাম না, তবে কাগজে কলমে লিখে রাখা দরকার। শাশুড়িমা পরিস্থিতি সামলানোর জন্য সোহেলকে বলে, সেটা ভাবার প্রচুর সময় আছে। তোদের দুই ভাইয়ের অফিসে দেরি হচ্ছে, তোরা রওনা দে। সুচরিতা নিজের রুমে বসে ওদের সব কথা শুনতে পেল। সুচরিতার বয়স কম হতে পারে, কিন্তু মানুষ চিনতে ওর এইটুকু ভুল হয় না। ওর মেজো ভাষের যে প্রচণ্ড স্বার্থপর এটা সুচরিতা আগে বুঝেছে। এখন শুধু হিমেলের বোঝা বাকি। ওরা দুই ভাই অফিসে যাওয়ার পর সুচরিতার শাশুড়ি হিমেলের ব্রেনটা ওয়াশ করার জন্য নিজের রুমে ডেকে নিয়ে গেল। এটা সুচরিতা ভালোই বুঝে। হিমেল ঘণ্টাখানেক মায়ের রুম থেকে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তখন সুচরিতা হিমেলকে বলল, তুমি একা কষ্ট করে ব্যবসাটা এগিয়ে নিচ্ছ, আর ওদিকে মেজো ভাই তোমার ব্যবসায় ভাগ চাচ্ছে। তুমি ওনার ভাগের টাকাটা ওনাকে দিয়ে দিলেই তো পারতে, ল্যাটা চুকে যেত। সেটা মনে হয় তোমার ব্যবসার জন্য ভালোই হতো। মেজো ভাইকে আমার একটু স্বার্থপর মনে হয়। হিমেল একটু গম্ভীর হয়ে বলল, না জেনে কার সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়। আর তুমি আমাদের এসবের মধ্যে ঢুকো না। ঘরে বসে সব কথা শুনতে পেয়েছো দেখছি। তোমার তো শ্রবণ শক্তি বেশ পুকুর। সুচরিতাকে খোঁচা দিয়ে হিমেল অফিসে রওনা হলো। সুচরিতা মনে মনে বলল, তোমার এই মেজো ভাই একদিন তোমার সমস্ত বিশ্বাস ভঙ্গ দেবে, সেদিন আমার কথা মিলিয়ে নিও। কলিং বেলটা বেজে উঠল। সুচরিতার রুম থেকে বের হয়ে দরজাটা খুলে দিয়ে দেখে ওর বড় ননস দাঁড়িয়েছে, সাথে ওনার দুই পিচ্চি। বড় মেয়েটা ফাইভে পড়ে আর ছোটটা থ্রিতে। ঘরে ঢুকে সুচরিতাকে বলল, ওরা কি সবাই অফিসে গিয়েছে? হ্যাঁ আপু, আমাদের মা মেয়েকে একটু তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দাও তো। আমার কাজের বুড়োটা দুদিনের ছুটিতে বাড়ি গেছে। এদিকে আমার অফিস, ওদের স্কুল, তোমার দুলাভাইয়ের অফিস, সব মিলিয়ে হিমশিম খাবার জোগাড়। অনেকদিন মাকে দেখতে আসতে পাইনি, তাই ভাবলাম দুদিন তোমাদের এখানে থেকে মায়ের সাথে একটু সময় কাটাই। মায়ের তো বয়স হলো বলো, আর কদিনই বা বাঁচবে। আপু তা বেশ ভালো করছেন, আমি নাস্তা বানিয়ে আনছি। বড় মেয়ে সাবেরার গলার আওয়াজ শুনে সুচরিতার শাশুড়ি নিজের রুম থেকে বের হয়ে এসে বললেন, ভালোই করছিস। তারপর দুই নাতনির দিকে তাকিয়ে বলল, আমার দিদি ভাইরা কেমন আছো? এতদিন পর নানু ভাইয়ের কথা মনে পড়লো। সাবেরা ছোট মেয়ে তুষি বলল, আমরা তো আসতেই চাই, আম্মু তো সময় পায় না। তবে আজ আমাদের কাজের হেল্পার না থাকে আম্মু আসতে বাধ্য হলো। এখানে তো কাজ করার জন্য মামিরা আছে, আম্মু তো কাজ করতে পারে না। সাবেরা মেয়ের উপর রেগে গিয়ে বলেন, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, এত বেশি কথা বলো না। মা, করিমা কোথায়? ওকে তো দেখছি না। এই সময় করিমা নিজ রুম থেকে বের হয়ে বলল, আপু কেমন আছেন? ভালো। তোমার শরীর ভালো আছে তো? অনেকক্ষণ হয় এসেছি, তোমাকে দেখছি না। আমার মেয়েটাকে খাওয়াচ্ছিলাম। আমার থ্রি পিসটা ইস্ত্রি করে দাও তো, সময়ের অভাবে ইস্ত্রি করতে পারিনি। আর এখন তুষি আর তাপসীর কিছু জামা কাপড় আছে, মেশিনে ধুয়ে একটু মেলে দাও। করিমা মুখ কালো করে কাপড়গুলো নিয়ে নিজের রুমে চলে গেল। ততক্ষণে সুচরিতা নাস্তা বানিয়ে টেবিলে দিল। তুষি আর তাপসীর জন্য টিফিন বক্সে পাস্তা ভরে দিল। নাস্তা খেতে খেতে তুষি ওর মাকে বলল, তুমি এমন রান্না করো, খাবার মুখে দেওয়া যায় না। মামির কাছে রেসিপিটা জেনে নিলে তো পারো। তোমার মামির মা তো আর আমার মতো অফিসে চাকরি করে না, তাই ঘরে বসে যদি রান্নাটা ঠিকমতো না করতে পারে তাহলে করবেটা কি? সুচরিতা মনে মনে ভাবলো, আজকাল মানুষের ভদ্রতা জ্ঞানের খুব অভাব। উনি এক ভাইয়ের বউয়ের কাছে নাস্তার টিফিন বানিয়ে নিলেন, আর এক ভাইয়ের বউয়ের জামা ইস্ত্রি করে দিলেন, সেটা উনি পরে অফিসে যাচ্ছেন, অথচ ভাইয়ের বউদের খোঁচা দিতে ছাড়েন না। ওনার ভাব দেখে মনে হচ্ছে এ বাড়ির বউরা মনে হয় বসে বসে খায়, আর ও তো প্রেগনেন্ট, তার উপর এখন পড়াশুনো করতে হচ্ছে। একই মনে হয় বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সুচরিতার সামনে অনার্স ফাইনাল পরীক্ষা। খুব মনোযোগ দিয়ে রাত জেগে পড়াশোনা করছে। সকালে ঘুম ভাঙাতে হিমেলের ইচ্ছে করলো না, তাই ও আর ঘুম থেকে সুচরিতাকে ডেকে তুলল না। যেহেতু ও দেখেছে অসুস্থ শরীর নিয়ে রাত জেগে সুচরিতা পড়াশোনা করছে, এদিকে খুব ভোরে তাপসী এসে সুচরিতার রুমের দরজাটা জোরে জোরে নক করতে লাগলো। হিমেল শোয়া থেকে উঠে দরজা
খুলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তাপসী এসে সুচরিতাকে ঘুম থেকে ডেকে বলল, মামিমা, মা বলছে আমার আর তুষির জামাটা ইস্ত্রি করে দিতে। এভাবে ডাকাতে সুচরিতার মাথাটা ঘুরে উঠল। একটু বিরক্ত হলো, অতঃপর বিরক্ত চেপে রেখে বলল, মাকে গিয়ে বলো মামিমার শরীর খারাপ, শোয়া থেকে উঠতে পারছি না। একথা বলে সুচরিতা আবার ঘুমানোর চেষ্টা করলো। হিমেল ওয়াশরুম থেকে তাপসী আর সুচরিতার কথোপকথন শুনে নিজের বোনের উপর বিরক্ত হলো, আর মনে মনে ভাবলো আপুটার এই পরের ঘাড়ে কাঁঠাল ভাঙার স্বভাবটা আজও গেল না। তাপসী ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, মামিমা বলছে এখন ইস্ত্রি করতে পারবে না, ওনার শরীর খারাপ। একথা শুনে সাবেরা রেগে গিয়ে সুচরিতার শাশুড়িকে বলল, কাল রাতে দেখলাম সুচরিতা সুস্থ, সকাল হতে না হতে অসুস্থ হয়ে গেল। মা, তোমার কিন্তু এসব প্রশ্রয় দেওয়া উচিত না। এমন সময় করিমা 32 পাটি দাঁত বের করে সাবেরকে বলল, আপু, তুষি আর তাপসীর জামা দুটো আমাকে দেন, আমি ইস্ত্রি করে দিচ্ছি। সাবেরা গদগদ হয়ে তুষি আর তাপসীর স্কুল ড্রেসের সাথে নিজের একটা সুতি শাড়ি দিয়ে বলল, তুমি যখন ইস্ত্রি করে দিতেই চাইছো তাহলে আমার শাড়িটা একটু ইস্ত্রি করে দাও। আজ অফিসে মিটিং আছে, মিটিং থাকলে আমি শাড়ি পরে যাই। করিমা 32 পাটি দাঁতের বিজ্ঞাপনের সাথে সাথে বন্ধ হয়ে গেল। ও ভেবেছিল দুটো জামা ইস্ত্রি করতে কী আর সমস্যা, এতে করে সুচরিতাকে ননসের হাতে একটু বাঁশ দেওয়া যাবে। কিন্তু ওকে বাঁশ দেওয়ার আগে শাড়িটা ধরিয়ে দিয়ে সাবেরা যে করিমাকে আগে বাঁশ দিল এটাও ঠিক বুঝতে পারল। নিজ থেকে যখন দায়িত্ব নিয়েছে তখন তো তার অস্বীকার করতে পারবে না। অগত্যা মুখ কালো করে কাপড়গুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। আর সুচরিতার বড়চা সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে দিয়ে দিল। রাজনের টিফিন বক্সের সাথে তুষি আর তাপসীর টিফিন বক্স রেডি করে দিল। সবাই নাস্তা করতে টেবিলে এসে বসা মাত্র সাবেরা হিমেলকে বলল, কী রে, তোর বউ সত্যি অসুস্থ হলো নাকি আমাকে দেখে অসুস্থ হওয়ার ভান করছে? বড় পা, এটা তুই কি বললি? ও যে পিরিয়ড এখন পার করছে, এই পিরিয়ড তো তুমি একসময় পার করেছো, পুরোটা সময় তুমি আমাদের কাছে ছিলে। কি করেছো সবাই তো আমার মনে আছে। হিমেলের মা একটু গম্ভীর হয়ে হিমেলকে বলবো, সুচরিতা একটু বেশিই করে, বুঝলাম শরীরটা খারাপ, তাও একটু কষ্ট করে উঠে করে দিলেই হতো। মা, ও ভোর পর্যন্ত পড়াশোনা করছে, তার উপর ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, বমি হয়ে যায়, ওর অবস্থা তো আমাদের বুঝতে হবে। সাবেরা আবার খোঁচা দিয়ে বলো, বাচ্চা তো আর কেউ পয়দা করেনি, তোর বউ একলাই পয়দা করছে। এমন সময় রোমেল রেগে গিয়ে সাবেরাকে বলল, তোর ওই খোঁচা মেরে কথা বলার অভ্যাসটা গেল না। আসলে সবার শরীর একরকম না, আবার সবার সহ্য ক্ষমতা এক না। সখিনা রাজনকে নিয়ে নাস্তা করে স্কুলে যেতে চাইলো। হিমেল সখিনাকে বলল, ভাবি, তুমি তুষি আর তাপসীকে সাথে করে নিয়ে যাও, ড্রাইভারকে বলো তোমাদের সবাইকে স্কুলে নামিয়ে দিতে, তারপর আমি অফিসে যাব। সখিনা তুষি আর তাপসীর পানির ফ্লাক্স নিতে ভুলে গিয়েছিল। করিমা আদিক্ষেতা করে দৌড়ে এসে তুষি তাপসীর হাতে ফ্লাক্স ধরিয়ে দিল। সখিনা ওদেরকে নিয়ে বের হয়ে গেল। করিমা স্ত্রীর পেঁচালটা আবার শুরু করার জন্য মোক্ষম সময়ে শাড়ি নিয়ে হাজির হলো। আপু, আপনার শাড়িটা ইস্ত্রি হয়ে গেছে। বাহ, একদম দোকানের মতো ইস্ত্রি করেছ, মায়ের ঘরে রেখে আসো। সাবেরা তখন আবার পুরনো পেঁচাল শুরু করলো। করিমাকে দেখে তোর বউকে কিছু শিখতে বলিস, ওর বাবার বাড়ি গ্রামে ছিল বলে তোরা সবাই বলেছিলি ও নাকি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না, কোনো কাজ করতে দিলে আজ অবধি করিমা মুখের উপর না বলে না, কিন্তু তোর বউ আজ করে দেখালো। তুষি আর তাপসীর সামনে আমার মান সম্মানে হালুয়া বাজিয়ে দিল। সুচরিতাকে নিয়ে এই কুটকাচালি সোহেল বেশ মজা পাচ্ছে। এদিকে রোমেল সাবেরাকে বলল, তুই কি পেঁচাল পেরেই যাবি? তোর তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই চাইলে আমার সাথে যেতে পারিস। এমন সময় সোহেল বলল, ভাইয়া, তুমি তোমার মতো অফিসে যাও, আমি আপুকে নামিয়ে দেব। রোমেল অফিসের দিকে রওনা হলো। সাবেরা ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার সরলতার সুযোগ কাউকে নিতে দিও না, সংসারে হালটা শক্ত করে ধরো। ওদিকে সুচরিতার ঘুমটা ভেঙে যাওয়াতে ওর ঘুম আসলো না, যার ফলে নিজের রুমে শুয়ে ওদের সব কথাই শুনতে পেল। আর মনে মনে ভাবলো, কাল সাবেরার জন্য রান্না করলো, বাচ্চাদের টিফিন বানিয়ে দিল, অথচ আজ যেই না ও না পারছে না অমনি ওর নিন্দে করতে এক মুহূর্ত লাগলো না। মানুষ আসলেই বড় স্বার্থপর, বুকের ভিতর জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তরটা। গানটা যেন এসব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। হিমের প্রচণ্ড বিরক্ত লাগছে। একদিকে ব্যবসা নিয়ে ওর চিন্তা, তার উপর সাংসারিক কুটকাচালি। সোহেল এর মাঝে আবারও বোমা ফাটিয়ে দিল। হিমেল, আমি চাকরিটা ছেড়ে দেওয়ার চিন্তা করছি। কেন? ভাবছি সৌদি যাব। আমার শালা সমুদ্রে তো সৌদি গিয়ে ভালো ইনকাম করছে, গ্রামের মধ্যে দোতলা বাড়ি করছে, সবাই বুঝলাম। তুমি এসব জব করতে পারবে তো? আমি তো শুনছি ভাবির ভাইয়েরা বাগানের মালি নয়তো শ্রমিক এসবের কাজ করে। সবার সামনে হিমেলের এই কথায় সোহেলের মনে একটু খোঁচা লাগলো। তাই একটু ঝাঁঝের স্বরে বলল, সবসময় এসব কাজ করে না, যখন ভালো চাকরি পায় না তখন পার্ট টাইম হিসেবে এই কাজগুলো করে। তাছাড়া সবাই তো আর
অ্যাড জব করে না, কেউ কেউ অফিস আদালতের জব করে। সাবেরা অবশ্য সোহেলকে একটা ভালো পরামর্শ দিয়ে বলো, তোর চাকরিটা ছাড়ার দরকার নেই, লিয়েন নিয়ে যা, তারপর যদি সুবিধা করতে পারিস তখন এসে চাকরিটা ছেড়ে দিস। এ কথা শুনে হিমেলের মা বলল, না, অত বিদেশ যেতে হবে না, যা হোক ডাল ভাত যাই খাই দেশে থাক। আর বিদেশ যাওয়া বললে তো যাওয়া যায় না, অনেক খরচের ব্যাপার। খরচ নিয়ে ভেবো না, হিমেল একটু সহযোগিতা করলে আমার হয়ে যাবে। হিমেল একটু চমকে উঠল, কীভাবে এসব সামাল দিবে ও বুঝে উঠতে পারছে না। একদিকে সোহেলের যেহেতু নানা রকম বদভ্যাস আছে, তাই ওর মা মত দিতে চাইছে না। সুচরিতাকে নিয়ে নানা ঝামেলা, তার উপর সোহেলের বিদেশ যাওয়ার চিন্তা, এসব নিয়ে সুচরিতার শাশুড়ি ভীষণ বিরক্ত। ঝালটা যে কখন কার উপর উঠাবেন সেটাই দেখার বিষয়। এদিকে সুচরিতার মোবাইলে ওর বাপের বাড়ি থেকে ফোন এসেছে, ওর বাবা স্ট্রোক করছে, হাসপাতালে নিতে হবে। সুচরিতার মা ওর বাবাকে নিয়ে বোর্ডের হাসপাতালের দিকে রওনা হয়েছে। ও কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে এসে হিমেলকে বলে, হিমেল, আমি তোমার সাথে বের হবো, আমার বাবা স্ট্রোক করছে। আম্মা আব্বাকে নিয়ে বারডেম হাসপাতালের দিকে রওনা দিয়েছে। তোমার এই অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না, আমি যাচ্ছি। সাবেরা একটু সুযোগ ফোরন কেটে বলল, সকালে দুটো জামাই স্ত্রী করার শক্তি তোমার ছিল না, আর এখন হাসপাতালে যাওয়ার শক্তি পাচ্ছ থেকে? আপু, আমার বাবা অসুস্থ, আমি যদি শক্তি না পাই তাও যাব, যেতে আমাকে হবে। শাশুড়িমা বিরক্ত হয়ে বলেন, তুমি কি ডাক্তার যে গেলেই তোমার বাবা ভালো হয়ে যাবেন? বরং মাথা ঘুরে পড়ে গেলে আর এক ক্যাচাল, তখন তোমাকে সামলাবে নাকি তোমার মা তোমার বাবাকে দেখভাল করবে? হিমেল সুচরিতাকে নিয়ে রুমে আসলো, তারপর ওকে বুঝিয়ে বলল, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো, আমি গিয়ে আগে বাবার ভর্তির ব্যবস্থা করি, তারপর তোমাকে নিয়ে যাব। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে বাবার জন্য ততই মঙ্গল। ড্রাইভারকে চলে আসাতে হিমেল হাসপাতালের পথে রওনা দিতে সোহেল বলল, হিমেল, আজ আমাকে আর আপুকে অফিসে নামিয়ে দে। সাবেরের সাথে সাথে বলে উঠল, এখন 10টা বাজে, 11টায় মিটিং আছে, এখন বাসে গেলে আমার দেরি হয়ে যাবে। হিমেল একটু রেগে গিয়ে বলল, মিটিং থাকলে তুই এতক্ষণ আজাইরে পেঁচাল পাটলে কেন? সেই কৈফিয়ত তোর কাছে দিব না, নামিয়ে দিতে বলছি নামিয়ে দে। সাবেরের সাথে সুর মিলিয়ে ওর মা বলল, ওর অফিস তো মতিঝিল, শাহবাগের পথেই পড়বে। এটা নিয়ে হিমেল তুই এত কথা কেন বলছিস? তোদের এই এক সমস্যা, ইমার্জেন্সি, বুঝো না। সাবেরা আর সোহেলকে ড্রপ করে হিমেল হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু সুচরিতার মা হিমেল আর সুচরিতার উপর বিরক্ত হয়। সুচরিতাকে বলেছিল হিমেল যেন একটু আগে আসে। এদিকে সুচরিতার ভাইগুলো ছোট, একটা এসএসসি পরীক্ষা দেবে, আরেক ছোটটা ক্লাস 10-এ পড়ে। সুস্মিতা এবছর জগন্নাথ ভার্সিটি থেকে মার্কেটিংয়ে অনার্সে ভর্তি হয়। সুচরিতার ভাই দুটো বাসায় ছিল। সুস্মিতার পক্ষে সিট ম্যানেজ করা সহজ ছিল না, কারণ বারডেম হাসপাতালে সহজে সিট পাওয়া যায় না, একটু দৌড়ঝাঁপ করা লাগে। সুচরিতার ছোট বোন সুস্মিতা ফোনে হিমেলের দেরি করে আসার জন্য সুচরিতার উপর উষ্ণ প্রকাশ করলো। আসলে স্ট্রোকের পেশেন্ট, যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে ততই রোগীর জন্য মঙ্গল। যাক, হিমেল ওর এক পরিচিত ডাক্তারের মাধ্যমে একটা কেবিন জোগাড় করতে পারে। যদিও হিমেলের শাশুড়ি চাইছিল সমী কেবিনে সুচরিতার বাবাকে ভর্তি করাতে। কেবিনের বিল তো অনেক হবে, রিটায়ার্ড মানুষ এত টাকাও কোথায় পাবেন? কিন্তু এই মুহূর্তে সেমি কেবিন খালি নেই। যাই হোক, হিমেল 20,000 টাকা দিয়ে হাসপাতালের প্রাথমিক ফর্মালিটিসগুলো মেনটেন করে ওর শালি আর শাশুড়ির জন্য কিছু খাবার কিনে দিয়ে অফিসের পথে রওনা দেয়। যাওয়ার আগে শাশুড়িমাকে হিমেল বলল, বিকালেতে সুচরিতা চলে আসবে, যদিও শরীরটা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। তুমি আরও কিছুক্ষণ থাকলেই পারতে, ডাক্তারের সাথে কথা বলে তারপর যেও। মা, আপনি আর সুস্মিতা তো আছেন, আমার আসলে অফিস যেতে হবে, জরুরি কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো সারাতে হবে। হিমেল রওনা দেওয়ার পর সুচরিতা মা সুস্মিতাকে বলল, নিজের বাপ হলে হিমেল পারত এভাবে রেখে চলে যেতে। পরের ছেলের দোষ আর খুঁজো না, তোমার দুটো ছেলে একটাও তো আসলো না। রাতে তো শোভন থাকবে বলেছে, কিন্তু খোকন তো তোমার বড় ছেলে, সামনে এসএসসি পরীক্ষা দিবে, একদম ছোটও তো নয়, ও তো তোমার সাথে আসতে পারতো। সুচরিতার মারা আর কিছু বলছেন না, উনি চাইছিলেন হিমেল আর একটু ওদের সাথে থাকুক, কিন্তু হিমেল তো সে উপায় নেই, ওর অফিসে একগাদা কাজ জমে আছে, ডিলটা হাতছাড়া হয়ে যাওয়াতে একটু লসের মাঝে পড়েছে, ওকে তো সেটা সামলে নিতে হবে। হিমেলের অফিস থেকে ফিরতে সন্ধে হলো, ততক্ষণে সাবেরা বাড়ি ফিরে এসেছে। মাগরিবের নামাজ পড়ে সবাই চা খেতে বসলো। হিমেলের বড়োভাবে সখিনা মুড়ি মেখে টেবিলে দিল, করিমা চা বানিয়ে আনলো। চায়ের কাপ হাতে নিয়ে সাবেরা হিমেলকে বলল, তোর শ্বশুর এখন কেমন আছে? ওনাকে কি ওয়ার্ডে ভর্তি করছিস? না, কেবিনে ভর্তি করেছি। সে তো অনেক টাকা ধাক্কা, সেই চিন্তা তোকে করতে হবে না, তবে দেখিস তোর উপর আবার এসে না পড়ে।
পৃথিবীতে প্রতিটা মানুষের পার্সোনাল স্পেস থাকে, সেখানে আচমকা ঢুকে পড়া অভদ্রতা। তুমি কি আমাকে অভদ্র বললে? সেটা তুই বুঝে থাক। মা দেখলে, বিয়ে করে তোমার ছেলের ভালো উন্নতি হয়েছে, একেবারে বউয়ের গাডল হয়েছে। সুচরিতা নিজের রুমে বসে সবাই শুনতে পারছে। এসব শুনতে ও এই সংসার উপর ধীরে ধীরে ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। ওর মনে হতে লাগলো ও পা দুটো যেন সংসার নামক চোরাবাড়িতে চড়েই যাচ্ছে, সেখান থেকে হয়তো কোনোদিন ওর উত্তরণ ঘটবে না। কথার প্রসঙ্গ ঘুরাতে হিমেলের মা ওকে জিজ্ঞাসা করলো, তোর শ্বশুর কেমন আছে? ভালো না। মায়ের কথার উত্তর দিয়ে হিমেল আবারও রাগত্ব স্বরে বলল, ধন্যবাদ দাও আপু, আমি যে বউয়ের গারল হয়েছি, পরনারীতেও তো আর আসক্ত হয়নি, তোর মুখেও তো কোনো লাগাম নেই। এরপর হিমেল আর কথা না বাড়িয়ে নিজের রুমে আসলো। সুচরিতাকে নিয়ে আবার এক্ষুনি বের হতে হবে। সাবেরা ওর মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার বাড়িতে আর আসা যাবে না দেখছি। আসলে ওর মাথাটা ঠিক নেই। সংসারে বড় বড় দায়িত্ব তো ওকেই পালন করতে হয়। সোহেল বিদেশে যেতে চাইছে, সে খরচ তো ওকেই বহন করতে হবে। আবার করিমা আর যেবারও খরচ চালাতে হবে। এদিকে হুট করে ওর শ্বশুরটা অসুস্থ হয়ে পড়লো। সোহেল তো ওখানে গিয়ে সাথে সাথে চাকরি পাবে না। কষ্ট করে ছেলে মানুষ করছো, বাবার পেনশনের টাকা সব ওর হাতে তুলে দিছো, তাই দায়িত্ব তো ওকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। দেখো, শ্বশুরবাড়ির দায়িত্ব তোমার ছেলের উপর এসে না পড়ে। হাজার হোক বড় জামাই বলে কথা, ওর ব্যবসা তো ভালো যাচ্ছে না, শ্বশুরবাড়ির দায়িত্ব নেবে কীভাবে? দায়িত্ব পালন করতে গেলে টাকা লাগে। একটা ডিল তো হাতছাড়া হয়ে গেছে। যাই বলো মা, তোমাকে আরও শক্ত হতে হবে। তোমার ছোটো বৌমা কিন্তু একটু অন্য ধাঁচের, তাই লাটাইটা নিজের হাতে শক্ত করে ধরে রাখো। হিমের আসলে কিছু ভালো লাগছে না। জগতের সব দায়িত্ব যেন ওর, অথচ সবাই ওর দোষটাই খুঁজে বেড়ায়। রুমে এসে সুচরিতাকে তাড়াতাড়ি রেডি হতে বলল। সুচরিতা হিমেলকে বলল, আম্মার সুস্মিতার জন্য কিছু খাবার নিয়ে যেতে চাই। পথ থেকে কিনে নেবেন, এখন তাড়াতাড়ি চলো। শাশুড়ি আর ননসকে বলে সুচরিতা হিমেলের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। বাবাকে দেখে সুচরিতার মন খুব খারাপ হয়ে গেল। শরীরের বাঁ পাশটা অবশ হয়ে গেছে, একটু বেঁকে আছে, কথা বলতে পারছে না। ওকে দেখে ওর বাবা দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ডাক্তার পেশেন্টের কাছে বেশি ভিড় জমাতে নিষেধ করলো। হিমেলের শ্বশুর পাশে কিছুক্ষণ বসলো। সুচরিতা আর সুস্মিতা ওদের মাসহ কেবিনের বাইরে চলে আসলো। সুচরিতার দিকে তাকিয়ে ওর মা বলল, তোর শরীরে এই হাল হয়েছে কেন? মনে হচ্ছে সোমালিয়া থেকে উঠে এসেছিস। আম্মা, আমি যা খাই সব বমি হয়ে বের হয়ে যায়, আর সব খাবার খেতে পারি না, গন্ধ লাগে। রাতে কি তোমরা দুজন থাকবে? না, শোভন আসবে। সুস্মিতার মুখটা খুব মলিন দেখাচ্ছে। ওর দিকে তাকিয়ে সুচরিতা বলল, তোর লেখাপড়া কেমন চলছে? চলছে কোনো রকম, একটা গুমোট পরিবেশ। হবে নাই বা কেন? পরিবারের কর্তা ব্যক্তিটি যখন এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন পুরো পরিবারটাই মুখ থুবড়ে পড়েছে। সুচরিতা বুঝতে পারছে ওর মায়ের সংসারে একটা অশান্তি বিরাজ করছে। ভাই দুটো মানুষ হবে কবে, এই সংসারে হাল ধরবে কবে, তা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এদিকে সুস্মিতার লেখাপড়া, বিয়ে শাদির ব্যাপার আছে। এসব ভেবে সুচরিতার খুব অস্থির লাগছে। হাসপাতাল থেকে বের হয়ে সুচরিতা আর হিমেল বাড়ির পথে রওনা হলো। পুরো পথ সুচরিতা গাড়িতে বসে কোনো কথা বলল না। মনে মনে ভাবলো, ওর মায়ের পরিবারকে হেল্প করতে গেলে হিমেলের সাহায্য ওকে নিতে হবে। ওর সাহায্য নিতে গেলে শ্বশুরবাড়িতে অনেক কিছু ওকে সয়ে নিতে হবে। মাস্টার্স কমপ্লিট করে চাকরি খুঁজে নিতে হবে। তাহলে মা ভাই বোনকে হেল্প করা একটু সহজ হবে। এছাড়া কোনো উপায় নেই। এখন পর্যন্ত হিমেলের কাছে ও টাকা চেয়ে বাবা মাকে সাহায্য করেনি। তারপর শ্বশুরবাড়িতে এসব নিয়ে ওকে কথা শুনতে হয়। এরকম নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে নিত্য ক্যাচাল ওকে সহ্য করতে হয়। আর সহ্য না করেই বা কী করবে? বাবা মায়ের সংসারে তো ফিরে যাওয়ার উপায় নেই। আরও ওর শ্বশুরবাড়িতে এসব কথা বলে মায়ের বাড়িতে বলে না, বলেই বা কী হবে? শুধু কথার ডালপালা ছড়াবে। ওদের সামর্থ্য নেই ওকে সাপোর্ট দেওয়ার। শেষমেশ ওকেই সব কিছু হজম করে নিতে হবে। দুই পরিবারের চাপে হয়তো একদিন সুচরিতার নাম নিজের আমিটাই হারিয়ে যাবে। হিমেল দেরি করে হাসপাতালে যাওয়াতে ওর বাবার ভর্তি হতে একটু দেরি হলো। এই ব্যাপারটা নিয়ে ওর মা একটু বিরক্ত মনে হলো। সুচরিতার মনে মনে নিজেকে ব্যবচ্ছেদ করতে লাগলো। ও কি আসলে বোকা, নাকি একজন সংবেদনশীল মানুষ? ওর অপরাধ আপন মানুষগুলোকে খুব ভালোবাসে, অন্যায় হিপোক্রেসি সহ্য করতে পারে না। রাতে এক কথা, দিনে আর এক কথা, এসব মানুষদের ও এড়িয়ে চলতেই ভালোবাসে। সংসার আসলে এক রঙ্গমঞ্চ। প্রতিদিন এখানে কত রঙের নাটক মঞ্চস্থ হয়। আহারে জীবন! ভাবতে ভাবতে গাড়িটা কল্যাণপুরে ও শ্বশুরবাড়ির দরজার সামনে পৌঁছে গেল। রাতে বিছানায় গা এলিয়ে দিয়ে সুচরিতার চোখে একদম ঘুম আসছে না। হিমল শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল।
বেচারা খুব টায়ার্ড। সারাদিন আজ অফিস হাসপাতালে মিলে অনেক ছোটাছুটি করতে হয়েছে, কিন্তু সুচরিতার চোখে আজ যেন কিছুতেই ঘুম আসতে চাইছে না। বুকের ভিতর কষ্টের লাভা স্রোত বইছে। বাবাকে দেখে আসার পর ওর কিছুই ভালো লাগছে না। ওর বাবাকে সুস্থ করতে অনেক টাকা দরকার। ওর মা কেমন করে ম্যানেজ করবে কে জানে। ও অনার্স কমপ্লিট করে বিয়ে করতে চেয়েছিল, বাবা মা রাজি হলেন না। সুচরিতা ভাবছে ওনাদের দোষ দিয়ে বা কী হবে। বাসার সামনে সবসময় বকাটে ছেলেদের আড্ডা লেগেই থাকতো। ওর বাবা একদিন ওদের উপর চড়া হতে শোভনকে ধরে রাস্তায় পেটালো, আবার ফোনে হুমকি দিল যদি পুলিশের সাথে যোগাযোগ করে তাহলে সুচরিতাকে তুলে নিয়ে যাবে, নয়তো মুখে মারবে। ওর বাবা মা রিস্ক নিতে চাইল না। অগত্যা বিয়ের পিঁড়িতে বসতে হলো। সবই সুচরিতার ভাগ্য। বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই ছিল, এখন এখানে আবার শনির দশা লেগেছে। ও ভালো করে জানে ওর বাবা অসুস্থ হতে শ্বশুরের সামনের দিনগুলো না জানি ওকে কত কিছু সহ্য করতে হয়। সুচরিতা ভাবছে হিমেলের কাছে 1000-20 টাকা চেয়ে ওর মায়ের হাতে দিবে, কিন্তু কিভাবে চাইবে, কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছে। লজ্জা করেই বা কী হবে। ও নিজেকে এই বলে সান্ত্বনা দেয় ওর স্বামীর টাকার উপরে ওর তো অধিকার আছে, সুতরাং ওর প্রয়োজনে ও টাকা চাইতে পারে। কিন্তু এ বাড়িতে এ কথা জানাজানি হলে ওকে তো অপমান হজম করতে পারে না। ওকে মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে। যদিও শাশুড়ি মা আর পড়াতে চাইছেন না। সুচরিতা জানে না সামনে ওর কী দিন অপেক্ষা করছে। এর মাঝে 1 সপ্তাহ পার হয়ে গেল। আজ শুক্রবার। আজকে সুচরিতার বাবার হাসপাতাল থেকে রিলিজ হওয়ার কথা। সন্ধ্যায় হিমেল আর সুচরিতা হাসপাতালে যাবে। রিলিজ হওয়ার পর সুচরিতা ওর বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ও শেষ পর্যন্ত হিমেলের কাছে টাকা চাইতে পারেনি। সুচরিতা ভাবছে ওর কাছে জমানো যে 10,000 টাকা আছে সেটাই আপাতত মায়ের হাতে তুলে দিবে। চাইবে বা কীভাবে। ওর মেজো ভাসুর বিদেশে যাবে বলে 10 লক্ষ টাকা খরচ করতে যাচ্ছে। আপাতত ইটালি যাচ্ছে, সেখান থেকে ইউকেতে যাওয়ার চেষ্টা করবে। পুরো টাকাটাই হিমেলকে দিতে হবে। ডোরবেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা বাজে। এত সকালে কে আসলো? দরজা খুলে দেখে আতিক এসেছে। কেমন আছেন দুলাভাই? এতদিন পর আমাদের কথা মনে পড়ল? তা কপাল ভালো আপু এখানে আছে বলে আপনার চেহারাটা দেখতে পেলাম। আর বলো না, অফিসের ব্যস্ততায় কোথাও একটু যাওয়ার উপায় নেই। কোঅপারেটিভ সেক্টরের জব মানে খাটিয়েই মারবে। যে টাকা দেয় সেটা পুরো উসুল করে নেয়। তা তোমার আপু কই? মায়ের রুমে। আপনি বসেন, আপুকে ডাকতেছি। আতিক আসাতে সুচরিতা হাঁপ ছেড়ে বাঁচল। প্রবলেম্যাটিক পার্সনটাকে আজ বিদায় হবে, অথচ সুচরিতার আদর আপ্যায়ন করতে ভালোই লাগে। কিন্তু এত আপ্যায়িত হওয়ার পর সুচরিতার পিছনে লেগেই থাকে। সুচরিতার শাশুড়ির রুমে দরজা নক করে বলল, আপু দুলাভাই এসেছে। দরজা খুলে হাই তুলে সাবেরা ঘড়ির দিকে তাকিয়ে বলল, দিলে তো আমার ঘুমের 12টা বেজে। দুলাভাই আপনার খোঁজ করছিল, এজন্য ডাকতে এসলাম। তা তোমার দুলাভাই কোন রাজকার্য করে এসেছেন যে ডাকলেই আমাকে ছুটতে হবে? সারা সপ্তাহ অফিস করে ঘুমানোর জন্য ছুটির দিনটা একটু সময় পাই। নিজে তো চাকরি করো না, বুঝবে কি চাকরি করার কত জ্বালা। এমন সময় দুলাভাই হা হা করে ছুটে এসে বলল, আরে সাবেরা করছো কি? তোমাকে ডাকতে আমি তো ওকে পাঠালাম। আজ তো যাবে বলেছিলে, তর সইছে না তোমার? 7 সকালে এসে হাজির। বাড়িতে তো কুটুটি নেড়ে দুটো করো না, শুধু চাকরি করে এমন ভাব দেখো যেন আমায় উদ্ধার করে ফেলেছ। আরে বাবা, চাকরি তো আমিও করি। তুমি এটা কিভাবে বললে? বিয়ের পর তুমি কোনোদিন বাথরুম ধুয়েছ, রান্নাঘর পরিষ্কার করছো? এমন সময় রুমেল রুম থেকে বের হয়ে বলল, আরে আতিক ভাই তুমি কখন এলে? সুচরিতার দিকে তাকিয়ে বলল, চা নাস্তা কিছু দিয়েছ? সুচরিতা মাথা নাড়ালো আর মনে মনে বলল, কাহিনীকার ঘুম থেকে উঠেই যে কাহিনী রচনা শুরু করলো, চা পানি আর কখন দিব? এক্ষুনি দিচ্ছি ভাইয়া। সুচরিতাকে কিচেনে এসে দেখলো বড় ভাবি অলরেডি চা আর পাঁপড় ভাজা রেডি করছে। সুচরিতাকে দেখে বলল, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এ বাড়িতে বউ হয়ে আসার পর এগুলো আমাকে ফেস করতে হয়েছে। শাশুড়িমায়ের ভাব দেখে মনে হয় ওনার মেয়েরা রাজরানী আর ছেলের বউরা ঘুটি কুড়েনি, তবে করিমার সাথে পেরে ওঠে না। তুমি সবজিটা চাপিয়ে দাও, চাটা দিয়ে আসছি। সুচরিতার এখন আর মন খারাপ হয় না, তবে ও একদিন না একদিন এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। 5 ফোড়ন দিয়ে সবজি চাপিয়ে দিল, লুচির ডাঁটা তৈরি করলো। ও আর এই মুহূর্তে এবারে কারো সামনে পড়তে চায় না। এমনিতে আর সন্ধ্যায় হাসপাতালে যেতে হবে। ওর মা টাকা ম্যানেজ করতে পারলো কি না জানে না, সুতরাং ওকে নিয়ে যদি কোনো অশান্তি শুরু হয় হাসপাতালে যাওয়াটা বেঁচতে যাবে। আপন মনে ভাবনায় সুচরিতা একটা একটা করে লুচি বানিয়ে রেখেছে। শাশুড়ি কখন এসে পিছনে দাঁড়িয়েছে সুচরিতা টেরে পায়নি। হয়তো সুচরিতাকে তার কাছে অন্যমনস্ক লাগছিল। কাশি দেওয়াতে পেছন ফিরে তাকিয়ে দেখে শাশুড়ি এসে দাঁড়িয়েছে। ওর সাথে আই কন্টাক্ট খাওয়াতে বলছে, 10টা বেজে গেছে, এখনও নাস্তা বানানো হলো না? দাও লুচিগুলো আমি ভেজে দিচ্ছি।
লুচি ভাজতে গিয়ে সুচরিতাকে বললেন, সাবেরার কথা কিছু মনে করো না। শ্বশুরবাড়িতে এরকম হালকা পাতলা কথা শুনতে হয়, আমিও শুনেছি। শোনো, স্বামীকে ভালোবাসতে হলে সংসারকে ভালোবাসতে হয়, শ্বশুরবাড়ির নিয়মকানুনের সাথে মানিয়ে নিতে হয়। স্বামী তো আর স্ত্রী পুত্র কন্যার জন্য মাথার ঘাম মায়ে ফেলে উপার্জন করে, তেমনি স্ত্রীকে সংসার সব জ্বালা সয়ে সংসারটাকে পরম যত্নে আগলে রাখতে হয়। এই আমাকে দেখো, বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে এসেছি। স্বামী চলে যাওয়ার পর ছেলেরা আমার দেখাশোনা করছে। মান অভিমান রাগ তাপ পুষে রাখলো তো সংসার হয় না। সুচেতা লুচি বানানো শেষ হয়ে গেল, ও সন্ধ্যায় হাসপাতালে যাবে। শাশুড়ির মুখ দেখে ও বলল, মা আমাকে সন্ধ্যায় একটু হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, যাবে। এখন নাস্তাটা টেবিলে দাও। এমন সময় করিমা এসে বলল, মা আমি টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি, সুচরিতা একটু রেস্ট করুক। সুচরিতা ছোটো ভাইকে ডেকে দাও। সুচরিতা হিমেলকে ডেকে দিতে নিজের রুমে চলে আসলো। হিমেল অলরেডি ঘুম থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। বাথরুম থেকে বের হতে সুচরিতাকে তাকিয়ে বলল, মনটা এত বিমর্ষ কেন? ইদানিং খেয়াল করছি তুমি খুব মনমরা হয়ে থাকো। তারপর একটা খাম বের করে সুচরিতার হাতে দিয়ে বলে, আজকে বাবাকে রিলিজ করবে, এখানে 10,000 টাকা আছে, মাকে দিয়ে দিও। হিমেল সবার সামনে নাস্তা করতে ডাইনিংয়ে চলে গেল। হিমেলের উপর পুষে থাকা সুচরিতা অভিমানে অনলে যেন হঠাৎ এক ঝটকা বৃষ্টি এসে শীতল করে দিল। ওর বাবাকে যে হিমেল ফিল করছে এটা ভাবতে সুচরিতার বেশ ভালো লাগছে। আতিক লুচি মুখে পুরে বলল, করিমা তোমার হাতে জাদু আছে, এত সুন্দর লুচি বানিয়েছো, মুখে দেওয়ার সাথে সাথে যেন অমৃতের মতো লাগছে। শৈল গদগদ হয়ে বলল, সব আমার মায়ের ট্রেনিং। তুষি ওর বাবার সাথে সুর মিলিয়ে বলল, আম্মুকে তো বলছি মামিদের কাছ থেকে রেসিপি নিয়ে নিতে, আম্মু রান্না তো মুখেই দেওয়া যায় না। তপসি বোনের উপর রেগে গিয়ে বলল, তুষি তোমার বুঝতে হবে আম্মু জব করে। আতিকের শাশুড়ি শৌখিনাকে রেখে বলল, বড় বৌমা সুজিটা নিয়ে এসো। শৌখিনা সুজি নিয়ে এসে দেখলো আতিক সুজির মুখে দিয়ে বলল, কোনটা রেখে আর কোনটা খাই? যেমন লুচি তেমনি সবজি তেমনই হয়েছে সুজি। মা কি ট্রেনিংয়ে যে আপনি বৌদে দিয়েছেন, তা ওদের রান্না খেলে যে কেউ বুঝবে রাঁধুনি হিসেবে আপনার যোগ্যতা ওয়ার্ল্ড সেরা শেফদের মতন। সুচিতা নিজের রুমে বসে আপন মনে ভাবতে লাগলো, সবজি ও লুচিটা যে ও বানালো কেউ একবার মুখ ফুটে বললো না। এখন ভাবছে এই পলিটিক্স করার জন্য করিমা ওকে রুমে পাঠিয়ে দিছে। এমন একজন মানুষ সারাক্ষণ পলিটিক্স করবে, মানুষের পিছনে লেগে থাকা এত শক্তিও কোথায় পায়? আতিক হিমেলকে দেখে বলল, সুচরিকে থেকে দেখছি না, ওর কি শরীর খারাপ? হিমেল কিছু বলার আগে করিমা বলল, এই সময় শরীর তো কোন ঠিক ঠিকানা নেই, এই ভালো তো এই খারাপ। এমন সময় সুচরিতা এসে বলল, না দুলাভাই শরীর ভালো আছে, খারাপ থাকলে কি আর লুচি আর সবজি বানাতে পারি? দুলাভাই আর এক কাপ চা দিব, তা মন্দ হয় না। সুচরিতা কিচেনে যাওয়ার সময় খেয়াল করলো ওর কথা শুনে সবার যেন মুড অফ হয়ে গিয়েছে। সুচরিতা কিচেনে যাওয়ার পর আতিক হিমেলকে বলল, শুনলাম তোমার শ্বশুর খুব অসুস্থ। তবে এখন সামলিয়ে উঠেছে। সোহেল সে সময় হিমেলকে বলল, এখনও সেরকম সুস্থ হয়ে ওঠেনি, আমি গতকাল গিয়ে দেখে এসেছি, এখনও বাঁ পাশটা কিছুটা অবশ হয়েছে। তা ঠিক, তবে নিয়মিত ফিজিওথেরাপি করলে সামলে উঠবে। এই কথা বলে রোমেল কথা প্রসঙ্গ ঘুরিয়ে শৌখিনে বলল, দেখো তো সুচরিতা চা বানাতে আর কতক্ষণ লাগবে? আতিকের দেরি হয়েছে, আজ তো জুম্মবার। এমন সময় সুচরিতা চা নিয়ে আসলো, আতিকের হাতে চায়ের কাপ তুলে দিল। উনি চায়ের চুমুক দিয়ে সুচরিতাকে বললেন, তোমার বাবা নাকি খুব অসুস্থ, এখন কেমন আছে? আগের থেকে অনেকটা রিকভারি করছে। তা তোমাদের সংসার চলছে কীভাবে? তোমার ভাই বোনের লেখাপড়ার খরচ, সুস্মিতার বিয়ের, এসব তো পড়ে আছে। আবার তোমার বাবা অসুস্থ হয়ে বলেন, ভাই দুটো নিজের পায়ে দাঁড়াতে বহুত দেরি। তোমার মা এসব ম্যানেজ করছেন কিভাবে? আতিকের কথা সূত্র ধরে সুচরিতার শাশুড়ি হিমেলকে বলল, হাসপাতালের খরচ তুই কিছু দিস, সব হবে। একটু বিরক্ত হয়ে, না মা আমাকে টাকা দিতে হবে না, আমার শাশুড়ি ওনার জমি বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড় করেছে, আর আমি দেবো কোত্থেকে? সবার সামনে এভাবে ওর শ্বশুরবাড়িকে ছোট করে কথা বলাতে হিমেল ওর মায়ের উপর বিরক্ত বোধ করলো। তাই একটু ঝাঁস নিয়ে বলল, মেজো ভাইয়ের বিদেশ যাওয়ার সমস্ত খরচ তো আমাকেই বহন করতে হবে, আমি টাকা পাবো কোথায়? সুচরিতা আচমকা আতিকের এসব কথা শুনে অবাক হয়ে গেল। মানুষটা এতটা কাণ্ডজ্ঞানহীন হয় কিভাবে? কোথায় কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা নেই। নিজেকে ওরা কিভাবে? আর শাশুড়িমা এমনভাবে বলছেন যেন করুণা করছেন, তার ছেলের দান খয়রাত করলে সব হবে। মানুষ মানুষকে করুণা করার প্রশ্নই ওঠে না, কারণ পৃথিবীতে প্রতিটা মানুষ একমাত্র আল্লাহ পাকের করুণায় বেঁচে আছে। এর মাঝে এটা ভেবে ভালো লাগছে, হিমেল যে টাকা দিয়ে সাহায্য করছে সেই বিষয়টা ও কাউকে জানেনি। জানতে পারলে মনে হয় সুচরিতার অপমানে 16 কলা পূর্ণ হতো। তাই ও মনে মনে ভাবলো, সুযোগ পেলে এবারে মানুষগুলোকে যেমন ওকে অপমান করতে ছাড়ে না, তেমনি ও আজ আতিককে একটা উৎসই উত্তর দিত।
দুলাভাই, আমার মায়ের সংসার কিভাবে চলবে সেটা তো আমার জানার কথা নয়। আর আপনি তো আমার মায়ের সংসার দেখভাল করবেন না, তাই আপনার বা খোঁজ নেওয়ার দরকার কি? এছাড়া আমার মতো আপনাকেও বলি যে তার সংসার চালাতে পারছে না, তাই না? তুমি মনে হয় আমার কথায় মাইন্ড করছো। আসলে তুমি যেভাবে মিন করছো আমি সেভাবে বলিনি। না, আমি কিছু মনে করিনি। আপনি বললেন তাই আমিও উত্তরটা দিলাম। কথার প্রসঙ্গ ঘুরোতে শাশুড়ির দিকে তাকিয়ে সুচরিতা বলল, মা, আজকে দুপুরে কি রান্না হবে? আতিকের বলা সুচরিতার কথাগুলো শুনে মনে মনে প্রচণ্ড রেগে আছে। হাজার হোক আতিক এবারে জামাই, তাই একটু ঝাঁস নিয়ে বললেন, আজকে এতদিন হলো এ বাড়িতে এসেছে, কি রান্না হবে সেটা শিখে উঠতে পারেনি। মাঝে মাঝে নিজের মতো করে রান্না করা জানতে হয়, সবসময় আমাকে কেন বলে দিতে হয়? বাপের বাড়ি থেকে কিছু তো শিখে আসনি, সব তো আমাকে শিখিয়ে দিতে হয়। সুচরিতা আর কথা বাড়াল না। শেষে না জানি অশান্তি লেগে গেলে হাসপাতাল যাওয়াটাই ভেস্তে হবে। ও নিজের রুমে চলে যায়। এমন সময় করিমা বলে, মা, আপনার দুপুরে রান্না নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি সামলে নেব। সোহেল করিমার দিকে তাকিয়ে বলে, বাজারের ব্যাগটা দাও, মায়ের জন্য টাটকা মাংস নিয়ে আসি। আতিক ভাই দুপুরে খেয়ে যান, আর একদিন খাবো। আজ আমার একটু তাড়া আছে। সাবেরার দিকে তাকিয়ে বলো, তোমার গোছগাছ করা হয়ে গেছে? তুষি, তাপসি, তোমরা তোমাদের বই খাতাগুলো গুছিয়ে নাও। ভাবি রাজনকেই ঘুমিয়ে গেছে? বাকি দিনগুলোতে স্কুল থাকার কারণে অনেক সকালে উঠতে হয়, তাই ছুটির দিনগুলো দেরি করে ওঠে। ভাবি, ওকে এখন ডেকো না। বেলা 11টা বাজে। শৌখিনা ওকে ডেকে তুলল, সমস্যা নেই ভাইয়া, ছেলেটা ঘুমাচ্ছে, শুধু শুধু ঘুম ভাঙিয়ে দিও না। এছাড়া ফোনে তো প্রতিদিন কথায়। আমরা এবার আসি, আদিকে আবার জুম্মার নামাজ পড়তে যাবে। করিমার দিকে তাকিয়ে সাবেরা বলো, তোমার মেয়েকেও ঘুমাচ্ছে? যতদিন স্কুল শুরু না হয় ততদিন মজা, আরামে ঘুমাক, এরপর শুরু হলে তো একটানা চলতে থাকবে। রোমেল সবার দিকে তাকিয়ে বলো, তোমাদের একটা কথা জানানো হয়নি, আমার অফিসার হিসেবে প্রমোশন আছে। ভাইয়া, এত ভালো খবর? সাবেরা, আগে পুরোটাই শোন। আমার যশোরে বদলি হয়েছে। তুমি আর ভাবি রাজনকে নিয়ে যাবে? তা তো অবশ্যই। আমার আলসার আছে, হোটেলের খাবার আমার সইবে না। আমার তো চিন্তার শেষ নেই। একজন যাচ্ছে বিদেশে, একজন যশোরে। মা, মন খারাপ করো না, বদলি হতে চাইছিলাম না বলে প্রমোশন হচ্ছিল না, তাই এবার আর না করিনি। এভাবে এক পোস্টে কাজ করে আমি হাঁপিয়ে উঠছি। আতিকের সাবেরা রওনা দেওয়ার সময় সুচরিতার খোঁজ করছিল। হিমেল সুচরিতার খোঁজে নিজের রুমে আসছিল। সুচরিতা হিমেলের পায়ের শব্দ তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। হিমেলের চোখের দিকে তাকিয়ে ঠিক বুঝে নিয়েছে এতক্ষণ ঘরে বসেও কেঁদেছে। আপু আর ভাইয়েরা চলে যাচ্ছে, তোমার খোঁজ করছিল। সুচরিতা বিছানা থেকে উঠে গিয়ে ওদের বিদায় জানিয়ে আসলো। হিমেল ওদের বিদায় দিয়ে ওয়াশরুমে গোসল করতে ঢুকলো। আজ জুম্মাবার, নামাজে যেতে হবে, যতই মন খারাপ থাক সংসারের দায়িত্ব তো পালন করতেই হবে। সুচরিতা ভাবে, ওর সাথে কেন এমন হয়? এ সংসারে আরও মানুষ তো আছে, অথচ ওর বেলায় সবাই কেন নেতিবাচক আচরণ করে? সমস্যাটি কি ওর নাকি ওর ভাগ্যের? এসব ভাবতে ভাবতে ওয়ার্ডরোব থেকে হিমেলের পাঞ্জাবি আর পায়জামা বের করে বিছানায় রাখলো। হিমেল ওয়াশরুম থেকে বের হওয়া লুঙ্গিটা বারান্দায় মেলে দিল। তারপর পাঞ্জাবি আর পায়জামা পরে সুচরিতাকে স্বাভাবিক করতে ওর দিকে তাকিয়ে বলল, আমায় একটু আতর লাগিয়ে দাও। সুচরিতা পাঞ্জাবিতে আতর লাগাতে গেলে হিমেলের কোমরটা আলতো করে জড়িয়ে নাকে নাক ঘষে বলল, মহারানীটার মনটা কি খুব খারাপ? চামচিকা একটা পক্ষী, আর আমি একটা মানুষ, আমার তো মন নাই, তার আবার ভালো খারাপ। শোনো, বিয়ের পর দুটো মন, দুটো শরীর যখন একসঙ্গে মিশে যায়, তখন একজনের মন খারাপ হলে আরেকজন ঠিক বুঝতে পারবে। তেমনি আমি ঠিক বুঝতে পারি কখন তোমার মন খারাপ হয়। কি করব বলো? অন্তত আমার মুখের দিকে তাকিয়ে একটু মানিয়ে নাও। তোমার নামাজে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মসজিদে রওনা দাও। সুচরিতা কপালে আলতো করে চুমু খেয়ে মসজিদের দিকে রওনা দেয়। সুচরিতা মনে মনে ভাবে, ও তো সর্বক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে সংসারের রাজনীতির বালির চর, সেখানে ভালোবাসার নদীর স্রোতই বা আসবে কী করে? তাই সুচরিতার মনের ভালোবাসার পার ভেঙে নদীর বিলীন হয়ে গেছে। আর সব বিদ্রোহের ঢেউগুলো আস্তে আস্তে ফুঁসে উঠতে লাগলো। এখানে কোনো ভালো কাজের প্রশংসা হয় না। ও আরও অবাক হয়ে, রান্না খারাপ হলে নিন্দে করতে এক মুহূর্ত দেরি করে না, আবার ভালো হলে কারো মুখ দিয়ে এতটুকু প্রশংসা বের হয় না। আর যদি বা হয়, সেটা শাশুড়ি মায়ের প্রশংসা হয়। নামাজ পড়ে এসে সবাই দুপুরে খেতে বসছে। আজ দুপুরে সব রান্না করিমা করছে। করিমা ওর রুমে বসে জেবাকে খাওয়াচ্ছে। আজ ছুটির দিন, তাই সখিনা
ড্রয়িং রুমে রাজনকে খাইয়ে দিচ্ছে। রাজন কার্টুন দেখছে, সুচরিতা টেবিলে খাবার বেড়ে দিল। খেতে খেতে সোহেল ওর মাকে বলল, মা দেখো, করিমা ঠিক তোমার মতো করে মাংস রান্না শিখে গেছে। একদম অমৃতের মতো লাগছে। আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্নার স্বাদে গালে লেগেছে। স্বাদটা অপূর্ব হয়েছে। স্যালাড আমি বানিয়েছি। রমেল খেতে খেতে বলল, স্বাদ হয়েছে ঠিক, কিন্তু পুরোপুরি মায়ের মতো হয়নি। ওদের কথায় বিরক্ত হয়ে সুচরিতার শাশুড়ি বলে উঠল, খাওয়ার সময় এত কথা কিসের? রান্না ভালো হয়েছে তো পেট পুরে খা। তোদের বকবকানি শুনে মাথাটা ধরে গেল। হিমেল প্লেটের দিকে তাকিয়ে বলল, পেট তো খালি, তোকে আরও দুটো মাংস তুলে দেব? না মা, আর খাবো না, প্রেশারটা বেড়ে গেছে। সুচরিতা ওর মেজ ভাসুরের মুখে নিজের বউয়ের রান্নার প্রশংসা শুনে মনে মনে ভাবল, এই একজন মানুষ, এই বাড়িতে সব ক্ষেত্রে তার বউকে উঁচুতে রাখা চাই। হিমেল কোনোদিন এভাবে ওর রান্নার প্রশংসা তো দূরে থাক, ওর কোনো কাজের প্রশংসা সবার সামনে করতে পারবে না। হিমেল যেন কেমন, কখনোই সুচরিতার কোনো প্রশংসা করে না। ওর সব প্রশংসা বেডরুমে। বড় ভাসুর সবার সামনে এভাবে ওর বড় জায়ের প্রশংসা করে না, তাও কালভদ্র করে থাকে। ওদের সবার খাওয়া হলে গেলে তিন যা খেতে বসলো। সুচরিতা আর প্রেগনেন্সি পিরিয়ডে মাংসের গন্ধ নিতে পারে না, তাই প্লেটে একটু কচুরলতি তুলে নিত। পাশে একটু বেশি করে স্যালাড নিল। করিমাকে স্যালাড তুলে নিতে দেখে বলল, খুব বেশি নিও না, তোমার ভাই আমার জন্য ওই স্যালাড বানিয়েছে। শৌখিনা করিমার কথা শুনে বলল, তুমি মনে হয় জানোই না, যৌথ পরিবার কারোর জন্য কোনো কিছু একক বানানো হয় না। জানি ভাবি, আমি যৌথ পরিবারে বড় হয়েছি। আসলে আমারও শরীরটা ভালো না। যে বাটা সারা রাত বেশ ফিডিং করে, সকালে গলাটা শুকিয়ে আসে, তাই ডাক্তার বেশি করে স্যালাড খেতে বলেছে। আমি বানানোর সময় পাই না বলে আপনার ভাই বানিয়ে দিয়েছে। সুচরিতাকে এইভাবে বলাটা ঠিক হয়নি, এটা বুঝতে পেরে করিমা আবার পালিশ দেওয়ার জন্য আদিক্ষেতা করে বলল, সবাই আজ মাংসটার খুব প্রশংসা করছে। সুচরিতা একটু খেয়ে দেখতে পারতে। না মেজোভাবি, খাবো না, আর বমি হলে শরীর দুর্বল লাগে। করিমা, মাংস তেমন আহামরি হয়নি, তুমি রেঁধেছো বলে তোমার বরের মুখে বেশি লেগেছে। ভাবি, আপনার মনে হিংসে হচ্ছে টিপনি কেটে। হিংসে হবে কেন? তুমি তো সেদিন এ বাড়িতে বউ হয়ে আসলে। এতদিন রান্না তো আমিই করছি। মেজো ভাই তো ঠিকই পেট পুড়ে খেয়েছে, তখনও এভাবে প্রশংসা করতে শুনিনি। তাই বললাম, তুমি রেঁধেছো বলে ওর মুখে অমৃতের মতো লেগছে। নিত্য খাবার টেবিলে এসব খুনসুটি হজম করে খাওয়া শেষ করতে হয়। সুচরিতার অবাক হয়, একটু স্যালাড না হয় প্লেটে একটু বেশিই তুলে নিচ্ছে। তাতে ওর মেজোদা কীভাবে বললো ওর জন্যই নাকি স্যালাড বানানো হয়েছে। এমন সময় হিমেল পানি খেতে এসে খাবার টেবিলে ওদের কথোপকথন শুনে গেল। তোমরা দেখছি টেবিলে বসে শিখিয়ে দেওয়া বুদ্ধিজীবীটাকে মতো টকশো করছো, যে টকশোতে ক্ষমতার পাল্লাটাকে আরও ভারী করা হবে, কিন্তু সাধারণ জনগণের কোনো উন্নতি হবে না। দ্রব্যমূল্যের দামের ঠেলায় নিম্নবিত্ত মানুষগুলো ঘরে খাবার নেই, সে খাবার রাখার দরকার ওই লেজুর বৃত্তি বুদ্ধিজীবীর দরকার নেই। হিমেলের কথা শুনে সবাই চুপ মেরে গেল। সুচরিতা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে আসতে বলে হিমেল চলে গেল। করিমা সুচরিতাকে খোঁচা দিয়ে বলে, যাও, তাড়াতাড়ি যাও, তোমার বরের তস হয়েছে না। আমার বরের যত আদর আহ্লাদ তো বেডরুমে, আর তোমার বর সবখানে তোমার আদর দিয়ে বেড়ায়। খাবার টেবিল থেকে বাথরুমে, সব জায়গাতে তুমি আদরে মাখো হয়ে থাকো। এ কথা বলে সুচরিতা মনে মনে, ভালো মানুষের এত নির্লজ্জ কিভাবে হয়? অথচ হিমেল ওর ভাসুরের বাইরে যাওয়ার সমস্ত খরচ বহন করলো। এ নিয়ে তো সুচরিতা কোনো উচ্চবাচ্য করলো না। সেই কারণে হলো তো করিমার উচিত না সুচরিতার পায়ে পা লাগিয়ে কথা শোনানোর চেষ্টা করা। আসলে সুচরিতা কখনো করিমার মতো সংকীর্ণ মনের মানুষ হতে পারে না। কাজের খালা এঁটো থালা বাসন ধোয়ার জন্য তুলে নিয়ে গেল। করিমা সুচরিতাকে কাজের খালাকে ভাত দেওয়ার কথা বলে নিজের রুমে চলে গেল। সুচরিতা কাজের খালাকে ভাত দিয়ে রুমে চলে আসলো। ওকে তো আবার হাসপাতালে যেতে হবে। একটু রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে রেডি হয়ে শাশুড়ির রুমে গিয়ে বের হওয়ার কথা বলতে গিয়ে দেখলো ওর মেজো ভাসুর আর যা শাশুড়ির ঘরে বসে আস্তে আস্তে কথা বলছে। সুচরিতাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মায়ের মুখটা যেন আষাঢ়ের মেঘের মতো হয়ে গেল। ওর বুঝতে বাকি রইল না এতক্ষণ ওনার ব্রেনটা ওর বিরুদ্ধে ওয়াশ করা হয়ে গেছে। ও এসব গায়ে না মেখে শাশুড়ির বলে হিমেলের সাথে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিল। তবে তবে এতটুকুও জানে, বাড়ি ফেরার পর ওকে অনেক কিছু ফেস করতে হবে। তবে ইদানিং এগুলো গা সাওয়া হয়ে গেছে। সুচরিতা আর হিমেল চলে যাওয়ার পর করিমা ও শাশুড়ি মাকে বলল, মা, আপনি কি খেয়াল করছেন সুচরিতা নিজের মতো চলতে পছন্দ করে? সকালে আতিক ভাই যখন রান্নার প্রশংসা করছিল, আমি সহজ সরল ভাষায়
কথায় সায় দিয়েছিলাম। আসলে আমি ভাবলাম সুচিত্রের রান্না করা আর আমার রান্না করা সবই তো একই ব্যাপার। আমার তো রান্নার ট্রেনিংটা আপনার কাছ থেকে শিখেছি, আর আপনার ছেলে তো বলল আপনার কাছে আমাদের সব কিছু শেখা। আমরা আপনার ট্রেনিংয়ে কাজে লাগাতে পেরেছি, এটা ভেবে আমাদের খুশি হওয়া উচিত। কিন্তু সুচরিতা এটা ভালো লাগেনি। কৌশলে এসে বুঝিয়ে দিয়ে গেল খাবারটা ও বানিয়েছে। আগে তো আমার আর বড় ভাবির সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করতো, এখন ও আপনার সাথেও টেক্কা দিতে চায়। খেয়াল করে দেখেন, ও আপনাকে তো ছাড়িয়ে যেতে চায়। আজকে তো মনে হলো আঙ্কেলকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। ছোট ভাই মুখে আপনাকে যাই বলুক, শ্বশুরের চিকিৎসা করে টিকে দিয়েছে। মিলিয়ে নিন আমার কথা। মা, পাখি ওড়ার আগে ডানাটা ছেঁটে দিতে হয়। আমি ওর সাথে একমত। টাকা ও দিয়েছে, কিন্তু তোমার কাছে অস্বীকার করছে। তোমার ছোট ছেলে একটা স্টোন। কি সোহেল, কার ডানা ছেটে দিবি? ভাইয়া, তুমি কখন ঘুম থেকে উঠেছিলে? আসরে আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়ে ভাবলাম অনেকদিন মায়ের সাথে গল্প করা না, মায়ের সাথে একটু গল্প করি। শাশুড়িমা করিমার দিকে তাকিয়ে বললেন, করিমা, চা বানাও, সাথে মুড়ি মাখা দিও। যেবার কান্না শুনে সোহেল বলল, এই দেখো তো। যেবার মনে হয় ঘুম ভাঙলো। করিমা জেবাকে সোহেলের কাছে দিয়ে চা বানাতে চলে গেল। রমেল সোহেলকে বলল, শোন, মেয়েরা বাঁকা হাড় দিয়ে তৈরি, ওদের কখনো সোজা করার চেষ্টা করতে হবে না, বরং বাঁকায় থাকলেই ভালো। ওকে নিজের মতো থাকতে দিলে বেশি লাভ, সোজা করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তুমি কার কথা বলছো আমি তো বুঝতে পারছি না। তুই ঠিকই বুঝছিস। মা, আমি কি ভুল বললাম? এতক্ষণ ধরে কষ্ট করে করিমা যে কান ভাঙানি দিল, সেই কারণে সোহেল মায়ের মেজাজ এমনিতে বিগড়ে আসে। আসলে সকালে ওইভাবে আতিকের সামনে সুচরিতার এভাবে কথা বলাটা উনিও পছন্দ করেনি। তবে বিষয়টা নিজের মধ্যে রাখতে চেয়েছিলেন। সুযোগ বুঝে উনি সুচরিতাকে বিষয়টা বলতে চেয়েছিলেন, কিন্তু করিমা সেই প্রসঙ্গটা এনে ছাই চাপা আগুনে মনে হয় জ্বালিয়ে দিল। তোর কথা মানছি, কিন্তু আমার ছেলেটা যদি হাতছাড়া হয়ে যায় তখন কিছু করার থাকবে না। আর তুই সুচরিতাকে যতটা সহজ সরল ভাবছিস, ও কিন্তু ততটা নয়। নিজের বুঝটা ভালোই বুঝে। তুই যা, ওকে কিছু বলবি না, নীরবে শুনবি, কিন্তু সেটাও বুঝবে, সেটা করবে। হিমেল যদি হাতছাড়া হওয়া হতো তবে এতদিন হয়ে যেত। আমাদের পরিবারের দায়িত্বগুলো ও ঠিকঠাক পালন করছে। সোহেল তোর বিদেশ যাওয়া উপলক্ষে কতগুলো টাকা খরচ করলো? ভাইয়া, আমি তো ওর টাকা নিইনি, আমার ভাগের লাভের টাকা থেকে নিয়েছি। তোকে এটা মানতে হবে, ওই ব্যবসায় পুরো শ্রমটা একাই দেয়। তার উপর তুই বউ বাচ্চা রেখে যাচ্ছিস, সে খরচ ওকে বহন করতে হবে। রমিলের কথাগুলো সোহেল কিংবা সুচরিতার শাশুড়ি দুজনের কারোরই খুব একটা পছন্দ হয়নি। তাই ওদের মা খনার বচন কেটে দিল, অতি বড় হইও না, ঝরে পড়ে যাবে, অতি ছোট হইও না, ছাগলে মরে খাবে। ওনার দুই ছেলে এই কথার অর্থ বুঝে নিল। করিমা আর সখিনা এমন সময় চা আর মুড়ি মাখা নিয়ে শাশুড়ি ঘরে প্রবেশ করলেন। ওদিকে সুচরিতা হাসপাতালে পৌঁছে ওর মায়ের হাতে 20,000 টুকে দিল, কিন্তু মায়ের মুখ দেখে ও ঠিক বুঝতে পারছে না, মা হয়তো আরও বেশি আশা করছিল। আসলে আইসিইউর বিল তো বেশি আসে, তার সাথে পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে 1 লক্ষ টাকা বিল এসেছে। ওর বাবা রিটায়ার্ড মানুষ, কোনো রকমে একটা মাথা গোঁজা ঠাই করছে। তাও বাড়িটা পুরো কমপ্লিট করতে পারেনি। জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়েছে, হু করে টাকা খরচ হয়ে যায়, কিন্তু কাজের কাজ তেমন না। এখন ব্যাপারটা এমন হচ্ছে, ব্যাগ ভর্তি টাকা আর পকেট ভর্তি বাজার, জীবন চালানো বড়ই মুশকিল। 80 টাকা দরে চাল খেতে হচ্ছে। ওর বাবা মোটা চাল খেতে পারে না, আবার প্রেশারের কারণে অলিভ অয়েল দিয়ে তরকারি রান্না করতে বলছে ডাক্তার। অথচ পার লিটার অলিভ অয়েল 1200 টাকা। তাই ওর বাবা অলিভ অয়েলের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল খায়, সেটা তো 500 টাকা কেজি। মা কীভাবে এত টাকা ম্যানেজ করেন কে জানে। ওর মাথায় কোনো কিছু কাজ করছে না। হিমেল কেবিনে সুচরিতার বাবার কাছে বসে হালকা পাতলা গল্প করছে। সুচরিতা এক পাখি করিডোরে সুস্মিতাকে জিজ্ঞেস করলো, মা কি টাকার জোগাড় করতে পেরেছে? কীভাবে? তুমি শুনে কি করবে? হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু শুনতে তো দোষ নেই। আমার বিয়ের খরচের জন্য আব্বা যে এফডি করেছে সেটা ভেঙে টাকা জোগাড় করেছে। এই কথা শুনে সুচরিতার মনটা খারাপ হয়ে গেল। এছাড়া আর কী বা করার ছিল? টাকা তো জোগাড় করতে হবে। এই খোকন কি হাসপাতালে এসেছিল? না, আসেনি। মা কিছু বলেনি? বলেছে ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে, তাই আসার দরকার নেই। সুচরিতার মনে মনে খোকনের উপর রাগ হলো। মনের মধ্যে বিষয়টা পুষে রাখলো, একদিন সুযোগ বুঝে মাকে জিজ্ঞাসা করবে, কারণ মায়ের চোখে খোকনের কোনো দোষ চোখে পড়ে না। বড় ছেলে হয়ে অসুস্থ বাবার কাছে আসলো না, এই কাজটা খোকন ঠিক করেনি। বিল পরিশোধ করে আসার পর শোভনকে করিডোরে দেখে জিজ্ঞাসা করে, এই খোকন হাসপাতালে একদিনও আসলো না কেন? না, ওর নাকি হাসপাতালের গন্ধে বমি আসে। সুচরিতা অবাক হলো, ওর অসুস্থ শরীরে ও ঠিক আসতে পারলো, অথচ শক্ত সামর্থ্য একজন মানুষ ও আসতে পারলো না। যাই হোক, হাসপাতালের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বাবাকে হুইল চেয়ারে করে গাড়ির কাছে নিয়ে গেল। ওকে দেখে ওর বাবা দু চোখে অঝরে পানি ঝরছে। কী যেন বলছে, বোঝা যাচ্ছে না, কারণ কথাগুলো খুব জড়ানো।
সুচরিতার চোখ দুটো ছলছল করছে। আজ হিমেল নিজেই গাড়ি চালিয়েছে, ড্রাইভারকে নেয়নি। কারণ হিমেল এখন বাসায় সুচরিতার পরিবারের অনেক কথা গোপন করে। সুচরিতা এটা জানে ওর বাবাকে যে হিমেল পৌঁছে দিয়ে আসবে সে কথাও বাড়িতে বলবে না। এটা একটা অতি সাধারণ ব্যাপার, অথচ বাড়ির মানুষগুলো কুটকাচালের অসাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। আর একটা ব্যাপারে সুচরিতা অবাক হয়ে যায়, ও শ্বশুরবাড়িতে যা সব ঘটবে সব বিষয়ে ওর ননাস আর ননদের কানে চলে যাবে। সেটা নিয়ে আবার এক কাহিনী। বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে সুচরিতা আর হিমেল বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। ততক্ষণে বাড়ির সবাই রাতের ডিনার করতে বসে গেছে। হিমেলকে দেখে ওর মা বলে, কী রে, এত দেরি হলো কেন? তুই কি যাত্রাপালা গিয়েছিস? না, যায়নি, রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়েছে। যা ফ্রেশ হয়ে ভাত খেতে হয়। এরপর সোহেলের দিকে তাকে হিমেল বলল, 1 সপ্তাহ পর তোমার ফ্লাইট, আজ টিকিট কেটেছি, 1 লক্ষ টাকা লেগেছে। একথা বলে হিমেল ফ্রেশ হতে নিজের ঘরে চলে যায়। তোর হাতে কিন্তু বেশি সময় নেই, সব কিছু গুছিয়ে নিস। হ্যাঁ ভাইয়া, সুটকেস গুছিয়ে রেখেছি। তুমি যশোরে কবে যাচ্ছ? এই মাসে 30 তারিখে যাবো ভাবছি। 1 তারিখ থেকে অফিসটা জয়েন করতে পারি। তোর ভাবি আর রাজনকে বাসা ঠিক করে নিয়ে যাব। ভালোই হলো, আমি যাওয়ার 15 দিন মায়ের সাথে থাকতে পারবে। সুচরিতার শাশুড়ি আর মেজো ছেলেকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা থাকেন। ছোটবেলা থেকে এই ছেলেটা ওনাকে জ্বালিয়ে মারে। পড়াশোনা ঠিকমতো করলো না, এখন চাকরিটা ঠিকমতো না করে বিদেশে পাড়ি জমাচ্ছে। ওখানে গিয়ে আবার কি কাহিনী করবে কে জানে। তাই ছেলেকে গম্ভীর কণ্ঠে বললেন, এবার কাজটা মনোযোগ দিয়ে করিস, কোনো উল্টোপাল্টা যেন না হয়, আর নিয়মিত নামাজ পড়বি। এরপর হিমলি সে রাতের খাবার পেয়ে দ্রুত শুয়ে পড়ে। আগামীকাল শনিবার হলে ওকে অফিস যেতে হবে। এদিকে সোহেলে যাওয়ার দিন ঘনিয়ে এসছে। বড় বোন সাবেরার সাথে দেখা হয়েছে। মেজো বোন তাহেরা আর ছোট বোন জোহেরা সোহেল যাওয়ার আগের দিন দেখা করতে এসে মায়ের বাড়িতে চলে আসলো। তাহেরা কলেজে পড়ায় আর জোহরা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যাথের শিক্ষক হিসেবে চাকরি করেছে। দুপুরে দুজনে টায়ার্ড। সুচরিতা এসে কুশলীদের জিজ্ঞাসা করে ওদের ফ্রেশ হতে বলে টেবিলে ভাত বেড়ে দিয়ে চলে যায়। তাহেরা একটু আহ্লাদি করে মাকে বলে, মা, আমার খুব ক্লান্ত লাগছে, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুইতে ইচ্ছা করছে না। সোহেল শুনে বলো, তোদের ওয়াশরুমে যেতে হবে না, আমি করিমাকে পানি আর বালতি আনতে পাঠাচ্ছি, তোরা মায়ের খাটে বসে হাত মুখ ধুয়ে নে। দু বোন খুশিতে গদগদ হয়ে উঠল। কারিমা শাশুড়ির ডাক দিয়ে বলল, কারিমা, জলদি মগে করে পানি আর বালতি নিয়ে এসো। করিমা আদিক্ষেতা করে মগ আর বালতি নিয়ে শাশুড়ি মায়ের ঘরে আসলো। সুচেতা এই বিষয়গুলো মেনে নিতে পারল না। ওর আত্মসম্মান খুব কাজে লাগে। এমনিতে আজ দুদিন কাজের খেলা আসেনি। সংসারে সব কাজ করিমা আর ওকে করতে হচ্ছে। করিমা তাও যেবার সুবাদে ঘরে গিয়ে রেস্ট নিতে পারে, কিন্তু সুচরিতার তো উপায় নেই। আর এসব ছলচাতুরিতে অভ্যস্ত নেই। সুচরিতা এটুকু বুঝে যে আত্মসম্মান নিয়ে চলা ও শ্বশুরবাড়ির মানুষগুলো এটা পছন্দ নয়। এটা তো ওর বড় দোষ। ওর ননদরা এ বাড়িতে এসে মাঝে মাঝে এমন ভাব দেখায় যেন ভাইয়ের বউগুলো যেন বউ নয়, এরা এক একটা কাজের বুয়া। ওর বড় যা বউ হতে তুলনামূলক ভালো পজিশনে আছে, আর করিমা তো ছলচাতুরি কুটকাচালি মাস্টার। যত সমস্যা সুচরিতার। ভাত টেবিলে বেড়ে ননদের ডাকতে শাশুড়ি মায়ের রুমে বলল, আপু, টেবিলে ভাত বেড়েছি, টেবিলে গিয়ে ওরা খেতে পারবে না, আমার বোনেরা চাকরি করে এসে অনেক ক্লান্ত, তুমি বরং ভাত এখানে দাও। করিমার ঘরে আর একটু মধু ঢেলে বলল, তা তো অবশ্যই। সুচরিতা, তুমি দেখলে না, আপুরা তো বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে পারলো না, আমি ঘরে পানি এনে দিলাম, যাও ভাত আর তরকারি এখানে নিয়ে এসো। সুচরিতা দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।